শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় শীর্ষ পদে দুর্নীতি, সরকারের জিরো টলারেন্স। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, সাবেক মহাসচিব সাচিব এবং স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অনলাইনে আমাদের সাথে আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল জলিল ভুইয়া এবং আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর হাসনাত আলী, আপনাকে দিয়েই যদি আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় শীর্ষ পদে দুর্নীতি, সরকারের জিরো টলারেন্স। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা দেখেছি, এর আগেও দেখেছি, এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা শীর্ষ পর্যায়ের নেতা, তাদের ব্যাপারেও বিভিন্ন রকম অভিযোগ যখন এসেছে দুর্নীতির বিষয়ে, আমরা শুনেছি, দেখেছি। সরকার সময় সময় সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছে, জিরো টলারেন্সের কথা বলেছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। ধন্যবাদ আমিনুল মজিদ ভাই। আমার বিজ্ঞ সহ আলোচক বিন্দু যারা এখানে আছেন, এই মুহূর্তে যারা ফার্স্ট জেনারেশনের বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতা যারা এই জনপ্রিয় অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন এবং আগামীতে দেখবেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, আপনি শীর্ষ পদের দুর্নীতি, সরকারের জিরো টলারেন্স, এটি তো এখন রীতিমতো একটি উপহাসে পরিণত হয়েছে মানুষের কাছে। অতি সম্প্রতি তিনজন ব্যক্তির যে দুর্নীতি ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত এবং দেশব্যাপী এবং দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে পর্যন্ত আলোচিত হচ্ছে, সেটি এক নম্বর হলো যে 30তম বাংলাদেশের আইজিপি, স্বাধীনতার 53 বছরে এই 30তম আইজিপি বেনজির আহমেদ। যদিও ওনার নামটাই হলো বেনজির, মানে উনি এমন নজির স্থাপন করছেন যেন ভবিষ্যতে আর বাংলাদেশে বা সারা বিশ্বের কোনো জায়গায় কোনো নজির স্থাপন না হয়। সেই বেনজির আহমেদ সাবেক সেনাপ্রধান, যে সেনাবাহিনীর নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। আমাদের স্বাধীনতা সংগ্রাম সকল দুর্যোগে দুর্বিপাকে যে সেনাবাহিনী আমাদের পাশে থাকে, জাতিকে পথ দেখায়, সেই সেনাবাহিনীর প্রধান সাবেক প্রধান এম এ আজিজ। তারপরে এখানে আরেকজন ব্যক্তি যিনি আমাদের সরকার দলের এমপি আনার সাহেব। এই তিনটি ঘটনা মোটা দাগে এই দুর্নীতি বিরোধী সরকারের যে অভিযান বা ঘোষণা বা যে বক্তব্য, সেটাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে, সমালোচিত করেছে এবং সরকার চরমভাবে যে দুর্নীতি দমনে যে একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটি আজকে মানুষের কাছে বা জাতির কাছে উন্মোচিত। দেখেন, সরকার যদি জিরো টলারেন্স দিত, তাহলে এই সরকার 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। এই বেনজির আহমেদরা তো এমনি এমনি তৈরি হয়নি। এই বেনজির আহমেদরা নির্দ্বিধায় সরকারের সমস্ত প্রশাসন যন্ত্র বা দুর্নীতি দমন কমিশন, দুদক, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকে এড়িয়ে এত সব সম্পদের পাহাড় করলো, দুর্নীতি করলো, রিসোর্ট করলো। এবং সবচেয়ে বড় কথা, যে সরকার সবসময় দাবি করে যে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র রক্ষা কবচ তারা বাংলাদেশে, এবং সংখ্যালঘু নির্যাতনের জন্য বিরোধী মতকে তারা প্রতিনিয়ত সমালোচনা করে, সমালোচিত করে, এবং নির্বাচন আসলেই তারা সংখ্যাগুরুর ভোটটাকে নিজেদের ভোট ব্যাংক বলে দাবি করে যে আমরা ছাড়া তারা এখানে লাঞ্ছিত হবে। আমি জানি না সরকারের কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে কি ভাবছেন। এবং পাশাপাশি আমি নিজেও খুব অবাক, যারা আজকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলেন, তাদের এই শুধুমাত্র গোপালগঞ্জ এবং মাদারীপুরে যে 621 বিঘা জমি উদ্ধার করা হয়েছে, তার প্রায় 580 বিঘার মতো জমি শুধু সংখ্যালঘুদেরকে ভয়ভীতি দেখিয়ে একদম পানির দামে তাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। কালকে দেখলাম যে শুধু এই জায়গায় ক্ষান্ত হননি বেনজির সাহেব, এই সম্পত্তি উনি গাজীপুরের কালিয়াগৌড় কিনেছেন এবং সেখানে প্রায় 180 বিঘা জমি, এবং তার কিন্তু সিংহভাগ জমি উনি কিনেছেন হিন্দু ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে। আজকে সরকার এই সমস্ত বিষয়ে কি জবাব দেবে আমি জানি না। আর আরেকটি কথা হলো, দেখেন আজকে বেনজির, গত আমি যদি বলার চেষ্টা করি যে 18 তারিখে দুদক সিদ্ধান্ত নিল 18 এপ্রিল যে তার দুর্নীতি তদন্ত করা হবে। আজকে 4 তারিখে উনি দেশ ত্যাগ করলেন, পত্রিকার মাধ্যমে আমাদের জানা। তাহলে মাত্র 12 আর 3 15 দিনের মধ্যে উনি ব্যাংক থেকে 30টে এফডিআর ভাঙ্গা ক্যাশ করলেন,
সমস্ত ব্যাংক থেকে পত্রিকা মারফত আমরা জানছি যে সমস্ত টাকাগুলো উনি ক্যাশ করেছেন, এবং উনি ওনার মতো একজন এই চরম বিতর্কিত একজন ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের, তিনি যেরকম আলোচিত ছিলেন মানুষ হত্যা করার ক্ষেত্রে, উনি যখন র্যাবের ডিজি ছিলেন 15 থেকে 20-এর মধ্যে, তখন দেশে গুম খুন একটা ব্যাপক আলোচনা, এবং তার জন্য আমেরিকা তাকে স্যাংশন পর্যন্ত দিয়েছে। উনি কিন্তু সবসময় সরকারের এক ধরনের ব্লেসিং পেয়েছেন। তাহলে যদি এটি বলা হয় তাহলে সরকারের বা এই আইন শৃঙ্খলা বাহিনী বা যারা দায়িত্ব ছিলেন তাকে আটকানোর, তাদের ব্লেসিং পেয়ে কি উনি নির্দ্বিধায় একেবারেই লোকচক্ষুর আড়ালে উনি দেশ ত্যাগ করলেন? এটি তো বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই। কারণ বেনজির সাহেবরা যখন দেশ ত্যাগ করেন ওনারা কিন্তু আলোচিত ব্যক্তি। আপনি দেখেন এক বেনজির নাকি কথা বলবেন, আজকে দেখেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান, ওনাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে প্রথম আলো বলছে যে ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, দুদক মনে করছে যে উনিও দেশ ত্যাগ করেছেন। এই বাচ্চু সাহেব একটা বেসিক ব্যাংকে গিলে খেয়ে ফেলেছে। আমার মহিউদ্দিন খান আলমগীর সাহেব, উনি আমাদের ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, উনি একটি ব্যাংকে একদম খেয়ে ফেলেছেন, কিচ্ছু করা যায় তাদেরকে টাচ পর্যন্ত করা যায়নি। এই যে আমাদের এমপি সাহেবদের যে একজন মন্ত্রীর 263টি বাড়ি আবিষ্কার হলো আমাদের লন্ডনে, সে ব্যাপারে একটি প্রশ্ন পর্যন্ত সেই এমপি মহোদয়কে এখন পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে, এরকম কিন্তু নজির নাই। এবং অসম্ভব দ্রুত গতিতে যখন এত সব সম্পদ দুদকের নজরে আসলো, গোয়েন্দা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চুপ ছিল, এবং সরকার বা সরকারের এটা একেবারেই জানতো না, এরকম বিশ্বাস করার কোনো কারণ নেই মজিজ ভাই। কারণ নাই এই কারণে যে সরকার মনে হয় এখনো এতটা অকার্যকর হয়ে যায়নি যে সেই অকার্যকর সরকার, আর যদি অকার্যকর সত্যি সত্যি যদি হয়ে থাকে তাহলে তো আজকে ভাবতে হবে যে এই সমস্ত ব্যক্তিরা তারা রাষ্ট্রীয় পদ, পজিশন এবং পদবিকে ব্যবহার করে যেভাবে রাষ্ট্রীয় সম্পদকে হরিলুট করেছে, তাহলে সেক্ষেত্রে সরকার আজকে যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা গুলো বলছেন, দায়িত্ব নেবেন না, ওনাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়নি, ওনার নিষেধাজ্ঞা ছিল না, তাহলে মাত্র 3 দিন আগে একজন এডিশনাল এসপি 200 কোটি টাকা তার লেনদেনের একটা হিসাব পাওয়া গেল, উনিও টাকা পাচার উদ্যোগ করলেন ব্যাংক থেকে, তাহলে তাকে কেন বিদেশ যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করলেন? আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমি আবার আসবো আপনার কাছে, শেষ করে একটু চিকিৎসার জন্য যেতে চান, তখনও তো দেখি এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, ওনাদের পাসপোর্ট আটকানো হয়। এরকমের একটি ব্যক্তি শুধুমাত্র বেনজির নয়, আপনি আজিজ সাহেবের দুর্নীতির জন্য নিষেধাজ্ঞা, আজকে প্রত্যেকটি রাষ্ট্রের আপনি বললেন আটকে দেয়, উনি তো সরকারি 54টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের পক্ষে চাকরি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, তাদের বিরুদ্ধে সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, আজ পর্যন্ত একজনকেও সরকারি ভাবে। অসংখ্য ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। আপনি পাসপোর্টের কথা বলছিলেন, পাসপোর্টের বিষয়েও প্রশ্ন রয়েছে যে যেই পরিচয় উনি সরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দেননি, পাসপোর্ট জালিয়াতির অভিযোগও রয়েছে। আমরা শুনবো অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। যেটি বলা হচ্ছে যে শীর্ষ পদে যদি এরকম দুর্নীতি থাকে, সেটি কি রাষ্ট্রীয় ব্যবস্থার যে জবাবদিহিতার কাঠামো সেটিকে প্রশ্নবিদ্ধ করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সম্মানিত আলোচক বিন্দুতি। দেখুন, যে ইস্যুটাতে আজকে আলোচনা হচ্ছে, আপনার আলোচনায় যে বিষয়বস্তু, এইটা একজন সাবেক আইনজীবী, তাদের আমরা যে সমস্ত পত্রপত্রিকায় যে সমস্ত সম্পদ আমরা দেখছি, এইটা ডেফিনেটলি একটা বড় ধরনের প্রশ্নবিদ্ধ যে এটা দুর্নীতি করেই করা হয়েছে, এরকম একটা পারসেপশন। এই জায়গাটায় এই ইস্যুতে আমরা যারা 4 জন আলোচক আছি, এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নেই, এটাতে আমরা একমত। হ্যাঁ, তবে এখানে আলোচনার করার সুযোগ আছে। এই কারণেই আমি বলবো যে সরকারের হ্যাঁ, এইখানে যে সরকারের জিরো টলারেন্স, এবং আমরা যদি দেখি যে এই বর্তমান সরকারের শুধু যারা সাবেক তা না, ইন সার্ভিসে অনেক পুলিশের কর্মকর্তারও বিচার হয়েছে, যেমন আপনার ডিআইজি মিজান বলেন, ওসি প্রদীপ বলেন, তাদের দুর্দান্ত প্রতাপ ছিল, তাদের কিন্তু হয়েছে। এই যে উত্তম কুমারের কথা বললেন, এইগুলো কিন্তু এই সার্ভিং অফিসার। কিন্তু আমরা আগে অনেক সময় দেখছি যেখানে যে ঐতিহাসিক আশরাফুল হুদা, তারপরে চট্টগ্রামের যে ঘটনা ঘটে এলো যে রকিবুল হুদা, আমরা কোহিনুর যে এসপি ছিল তার অনেক কল্পকাহিনী এবং দুর্নীতির কিছু জানি। তখনকার গভর্নমেন্ট কিন্তু তাদেরকে আর এনকারেজই করছে, কিংবা পরবর্তী সময়ে কোনো সময় আমরা তাদের বিচার দেখি না। এই গভর্নমেন্টের এই মানে সদিচ্ছা আছে এবং জিরো টলারেন্সের জন্য হচ্ছে। দেখেন,
এখন একটা সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে সে যদি দুর্নীতি করে, পদের থেকে যদি ক্ষমতার অপব্যবহার দুর্নীতি করে, এই দায়িত্ব সরকারের না, এটা সরকারের বিচার হবে না, যে পদের থেকে দুর্নীতি হবে তার বিচার হবে। এই জায়গাটা অনেকে আমরা বুঝতে চাই না যে দায় দায়িত্ব যে দুর্নীতি করছে তারই। এখন হ্যাঁ, এখন প্রশ্ন আসে যে এটা আগে করলো না কেন? হ্যাঁ, আগে করে নাই, এটা ফোকাসে আসে নাই। আপনাদের গণমাধ্যম অনেক নিয়ে আসে, এটাও গণমাধ্যমে ফোকাসে নিয়ে আসছে। আসার পরে গভর্নমেন্ট তো নীরব না, গভর্নমেন্ট তো অ্যাকশনে যাচ্ছে। এই জায়গাটা আমাদের স্পষ্ট থাকতে হবে। হ্যাঁ, এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে দেখলাম যে মাহফুজুল সাহেব বলছে যে একটা অনুষ্ঠানে যে জানলেও এটা বলা যায় না, প্রভাবশালী এই সেই। আমার কাছে মনে হয় এই জায়গাটায় দায়িত্ববোধ এবং একটা পত্রিকার সম্পাদক, ওনার এই পত্রিকার এর চেয়ে বড় বড় রুই কাতলাদের অনেক দুর্নীতির প্রতিবেদন আসছে দেখছি। সুতরাং এটা আগে প্রকাশ হলেও গভর্নমেন্ট একই অ্যাকশনে যেত। সুতরাং এই জায়গাটায় কোনো আমার মনে হয় সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল বলে মনে হয়। আরেকটা কথা বললো আমার ভাই যে জেনারেল আর্মির চিফ, যে সাবেক আর্মি চিফ আজিজ আহমেদের ব্যাপারটা, আজিজ আহমেদের ব্যাপার যে এটা এই আপনার আল জাজিরার যে প্রতিবেদনটা, সেইখানে যে ব্যাগম্যান কি ডেভিড ব্যাগম্যান যে 3 জন তারা যে নিউজটা করছিল, তাদের সম্বন্ধে অনেক অভিযোগ আছে। এইটা ওই অভিযোগটা ব্যাগ ছিল এবং এইবার যে তার নিষেধাজ্ঞাটা, এটা দুর্নীতির জন্য না, স্পেসিফিক কোনো দুর্নীতি, এবং মিডিয়াতে আজিজ আহমেদের কোনো দুর্নীতির ফিচার আসে না, এরকম ব্যক্তিগতভাবে তার দুর্নীতি না হলেও আসে নাই। কিন্তু এই জায়গায় তার ভাইরা প্রভাব খাটিয়ে কি করছে, এই সমস্ত ব্যাগ কথাবার্তা আছে। এটা গভর্নমেন্ট যদি আমলে নেয় সেটা যেতে পারে, কিন্তু যে পাসপোর্ট জালিয়াতির বিষয়, মানে এটা আমাদের দেশে আইন আছে, সে আইনের প্রসেস যাবে, সেটিতে উনিও ইনফ্লুয়েন্স করেছে। আরেকটা অনেকে ইদানিং আমরা শুনি বলে যে ওই তার ভাইদের নাকি মানে মৃত্যুদণ্ড আসামি ছিল, খালাস হয়েছে। এইটা এখন হয় নাই, সব সরকারের আমল হয়েছে। এবং এইটা জিয়াউর রহমান প্রথম শুরু করছে, 7 খুনের মামলার আসামি প্রধান সাহেব দিয়ে শুরু করছে। এটা সব সরকারই কম বেশি, এটা আইনি বৈধ প্রক্রিয়া হয়েছে, প্রেসিডেন্টের সেই অধিকার। আজকে খালেদা জিয়া যদি এই যে পানিশমেন্ট হয়েছে, সে যদি ক্ষমা চাইতো তাহলে হয়তোবা গভর্নমেন্ট হয়তোবা চিন্তা করতো। সুতরাং এইটা নিয়ে আমরা যে আলোচনা সমালোচনা করি, এইটা ঠিক না। আরেকটা হলো যে আপনার দেখেন, এই যে ঘটনাটায় সরকারের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, তারা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করছে। বিএনপি আগে বলতো যে সরকার এই বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কাজ করতে দেয় না, তাদের ইচ্ছায় করে। এইবার কি বলবে? এইবার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কাজ করতেছে না, করতেছে তো। এখন সরকারও বলতেছে তারাও এটার দ্বিমত না, সরকারও বলতেছে। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় সরকারের সদিচ্ছা আছে। এবং আপনাদের আমি যদি মনে করি যে এই সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং চতুর্থ স্তম্ভ যেটা আমরা বলি আপনাদের গণমাধ্যমেরও দায়িত্ব আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাখ্যা করি, গণমাধ্যমের বিরাট দায়িত্ব আছে এবং তাদেরও দায়িত্ব পালন করছে, এবং যার জন্য অনেক কিছু বেরিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, লিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম লিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব এম এ আজিজ, যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে বেনজির এবং জেনারেল আজিজ, এই প্রসঙ্গে সরকার কি সঠিক পথেই রয়েছেন? ধন্যবাদ আপনাকে। সঠিক পথ সরকার ছিল না, আমি বলবো সঠিক পথে আসার সম্ভাবনা ছিল, বাধ্য হয়ে সেখান থেকেও ফসকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ বেনজিরের বিষয়টা একটা মিডিয়া হাউস তুলে দিছে এবং এটা সারা দেশব্যাপী এটা হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়ে গেছে। কারণ সম্পদের পরিমাণ এতই একজন সরকারি কর্মচারী যে পাগলেরও কিন্তু হুঁশ ফিরে যায়, এটা শুনলে মৃত ব্যক্তির জীবন পাওয়া যায়, এরকম অবস্থা। যে একটা লোক সরকারি চাকরি করে এত সম্পদ করতে পারে, ভাবাই যায় না। দ্বিতীয়ত আর্মি চিফ তো আরও ছিল, হ্যাঁ, আইজিপিও আরও ছিল, এত তো বিতর্কিত নাই। যেমন আজিজ ভাই যে কিছু রেফারেন্স দিছে, এটা তো অন্যভাবে বিতর্কিত।
কিন্তু এই যে ঠ্যাক দিয়ে দিয়ে লইছে, যেমন ধরেন আমাদের শফিকুর রহমান প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, এখন সিটিং এমপি, 2 বারের এমপি, এবং সে প্রধানমন্ত্রী জানি খুব ক্লোজও বটে। তাকে ওয়েস্টার্নের নিচে ডেকে নিয়ে তার সিটিজেন টিভি একটা আপনার পাইছিল, সেটা সে বের করবে, লয়ে লইছে, জোর করে লিখে লইছে, ধমকায় লয়ে লইছে। এখন এমপি যদি একটা আইজির ধমকে সারেন্ডার করতে হয়, তাহলে ভয়টা কোথায় কল্পনা করছেন? ভয়টা হচ্ছে ক্রস ফায়ার, ভয়টা হচ্ছে আপনার বিপদ। যেমন বেনজিরের আপনার মাদারীপুরের জমিগুলা, এটা একটা টেলিভিশনে প্রোগ্রাম করছে, সাধারণ পাবলিক যাদের জমি জমা নিয়ে গেছে তারা কথা বলছে, সিভিল ড্রেসে পুলিশ গিয়ে ধমক দিচ্ছে। অর্থাৎ এখন তো আধা মৃত হওয়ার কথা বেনজির, এখন জীবিত মৃত্যু যত শক্তিশালী, এখন দেখা যায় আধা মৃত মৃত্যু যদি বেনজির তার সব শক্তিশালী, ভয়ঙ্কর অবস্থা। এটার মূল রহস্যটা উদ্ঘাটন হওয়া দরকার। সেটা হচ্ছে কেন এই ব্যক্তিটা শক্তিশালী। আপনি ইউটিউব খোলেন, 2018 সালে তাদের ভূমিকা কী ছিল, ইউটিউব খোলেন, বেনজির বলছে না যে অস্ত্র পুলিশকে দিচ্ছে এখানে মাথায় রিভলভার ধরে রাখার জন্য না, গুলি করার জন্যে। এইটা ছিল ভয়েস। এখন শফিকুর রহমান তো যান বাঁচানোর জন্য লিখে দিয়ে বাচ্চা আইছে, এরকম জমিওয়ালারাও জাম লেখে বাঁচিয়ে দিছে, কিন্তু আমার সেগুলো নিয়েও কথা না। কথা এগুলো আমরা সবাই একমত যে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ, সে যে আদর্শেরই হোক, যে পার্টিরই হোক, যাই হোক, তার বিচার হওয়া উচিত। কারণ আইনের শাসন, সুশাসন না থাকলে একটা দেশ চলতে পারে না। সুতরাং তাদের আমরা কঠোর বিচার চাই। তবুও আজিজ আহমেদ সম্পর্কে, যেহেতু বেনজির, আজিজ আহমেদ সম্পর্কে একটা কথা বলি। জি, ধরেন তিনি সেনাবাহিনী চিফ ছিলেন, সেনাবাহিনীর বাজেট অডিট তাদের নিজস্ব ব্যাপার। বেনজিরেরটা যেমন দ্রুতই আউট হয়েছে, তারটা কিন্তু পারবেন না। কিন্তু যেটু টুকটাক আসছে, যেমন বলছেন আমি পদে আছি, আমি ক্ষমতায় আছি, আমার ভাই আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন যাবজ্জীবন, আমি সরকারের পক্ষ থেকে বলতে শুনলাম যে এটা তার ব্যক্তি দায়। আচ্ছা, একটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যিনি পেয়েছেন, রাষ্ট্রপতি ক্ষমা করছে না, সেখানে দরখাস্ত দিতে হয়েছে না, এটা হোম মিনিস্ট্রিতে ফাইল মুভ হয়েছে না, তো সরকার ইনভলভ না? সরকার তো ইনভলভ, কিন্তু মৃত্যুদণ্ড মওকুফের প্রক্রিয়া তো আছে, মানে প্রক্রিয়ায় এটা তো আইনে আছে, কিন্তু আইনে আছে, কিন্তু যে লোকটি পলাতক। এখন যদি আরো বলেন বেনজির আহমেদের মেয়ের বিয়া, সেখানে তো এই দণ্ড মাথায় নিয়ে এসে আপনার কি ওই যে নতুন মালঞ্চতে এসে আর্মি সেনাবাহিনীতে এসে দাওয়াত খাইয়ে গেছে। এখন তো হোম মিনিস্টারও দাওয়াত খাইছে। কেমনে হোম মিনিস্টার আর উনি এক নাকি? আইনে থাকলেই হলো। আইনে থাকলে প্রেসিডেন্টের তো ক্ষমতা আছে, জেলখানায় একদিনে সব ফাঁকা করে ফেলতে পারে, সব মাফ করে দিতে পারে। কিন্তু প্রেসিডেন্ট পারে না, কারণ অবশ্যই গভর্নমেন্টের তরফ থেকে ইন্ডিকেশন লাগবে এবং কারণ লাগবে। এই জন্যই তাকে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে আইনের প্রসেসে যদি কোনো ভুল রায় হয় বা একটা লোক, ধরেন এমন একটা লোকের ফাঁসি হলো বা যাবজ্জীবন হলো জাতির প্রয়োজনে বা বিভিন্ন বৃহত্তর সাথে ঢালাওভাবে ক্ষমতা আছে, তাহলে তো প্রেসিডেন্ট তো জেলখানা পুরোটা এক অর্ডারে খালি করে দিতে পারে। ক্ষমতা থাকলেই পারা যায় না। তো এখন 2 হলো ভাইদের আপনার পাসপোর্ট, মায়ের নাম বদল, অমকের নাম বদল, এখন তো বেরোইছে, তিনি রিকমেন্ড করছেন এবং বিডিআরে ছিল, সেই অফিসার দিয়ে করাইছে, আবার কাজ করাইছে। এগুলো কেমনে করলো? একটা নৈতিক জায়গা তো থাকতে হবে। তারপরে আমি বলবো যে আপনারা ইউটিউব খুললেই তাদের 2 জনের কথা শুনতে পাবেন। এটা কেন গুরুত্ব পাচ্ছে? কারণ তারা পলিটিক্যালি ইনভলভ ছিল, তাদেরকে সরকার ব্যবহার করছে। কিভাবে ব্যবহার করছে? 2018 সালের নির্বাচনে না, প্রশাসনের দায়িত্বে যারা থাকে তারা সরকারি নির্দেশ পালন করবে, এটাই তো স্বাভাবিক। না, বিষয়টা আছে, করবে, তা তো সরকারি করবে, সরকারি কর্মকর্তা। পুলিশ আইনে আছে যে বৈধ সরকারের বৈধ আদেশ পালন করিবে।
আপনি নির্দোষ লোককে ধরে নিয়ে গুম করে দিবেন, ক্রসফায়ার করে দিবেন, এটা তো কোনো আইনে নাই। এখন তো মনে হচ্ছে যে 600 লোককে ক্রসফায়ার করা হয়েছে, বেনজির জমি দখল করার জন্য 300 লোককে হত্যা করছে। আমি যদি বলি প্রমাণ করবেন কিভাবে? এখন তো প্রমাণ হচ্ছে তো, কারো ঠ্যাক দিছে, পুলিশ লাগাইছে, র্যাবের লোক লাগাই দিছে ওই জমি দখল করার জন্য। সব জায়গায় কাম করছে, সব জায়গায় ভয় দেখায় দখল করছে, সব জায়গায়। কোনো স্বাভাবিক একটা মানুষ কিনতে পারে জায়গা, তার বেতন পাইছে সারা জীবনে হয়তো 1.5 কোটি টাকা, হ্যাঁ, খরচ লাগে নাই। আচ্ছা, খরচ 1 পয়সাও করেন নেই, মানুষ দান খয়রাতি করছে, 1.5 কোটি টাকার সম্পদ হয়েছে হাজার হাজার কোটি টাকা। আমি সেইগুলো যাচ্ছি না। আমার প্রশ্ন একটা, সরকার কি আছে? যদি থাকে এই ধরনের একটা লোক, না, আর এটি তো একেবারে যে চুপিসারে সব করতে পারে তাও না। এখানে সরকারের গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন একটি লোক আপনার এয়ারপোর্ট দিয়ে পাস করে চলে গেল, ইমিগ্রেশন নাই। আমি একবার বিদেশ যাইতেছিলাম, ইমিগ্রেশন থেকে বলল যে আপনি একটু স্যারের রুমে যান। আমার ফ্যামিলির লোক চলে গেল, এখন ভদ্র মহিলা দেখি, মহিলা অফিসার, হ্যাঁ, টেলিফোনে কথা বলে। শেষ করতে হবে, আমি শেষ করতে, আমি বললাম যে শোনেন, আমার বিদেশ যাওয়ার দরকার নেই, আমার ঠ্যাক দিলে দেন, যেখানে কথা বলতেছেন আমার টিকিটের পয়সাটা ফেরত দিতে পারেন না, ওইটা আমার বেশি দরকার। যাই হোক, আমাকে ছেড়ে দিচ্ছে, সেটা ভিন্ন কথা। আমার কথা হলো যে এই যে বেনজির এতগুলো প্রমোশন পাইলো, শুদ্ধ স্যার সনদ পর্যন্ত পাইলো, এই দেশের কোনো গোয়েন্দা সংস্থা নাই, পাবলিকের পয়সা দিয়ে একটাও পালে না, একটাও শত বিচার পালে না, একটারও রিপোর্ট পায় না। অবশ্যই দিছে কেউ না কেউ, সেই রিপোর্ট কাজে লাগে, কারণ তাদের ব্যবহার করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জনাব আব্দুল জলিল ভূঁইয়া, আপনার কাছে যাব, আপনি শুনছিলেন বক্তব্য, তার আলোকেই বলবেন। আমার প্রশ্ন, এই যেটি সর্বশেষ বলছিলেন যে বেনজির আহমেদ দেশ ছেড়ে গেছেন, যেটি গণমাধ্যমে এসেছে, কিভাবে? তাহলে এটি কি সরকার বলছে জিরো টলারেন্স, এক ধরনের মানে কি বজ্র আটুনি ফসকা গেরো, বিষয়টি এরকম কিনা? একজন সে যেই হোক, তার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে, থাকতেও পারে, কিন্তু তিনি বিদেশ যাবেন এরকম যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, কিন্তু যেতেই পারেন। আসলে তাকে অ্যাকাউন্টেবল করা যায় কি? তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে ব্যানার্জির বিরুদ্ধে, আপনার অভিযোগগুলি সত্য কি মিথ্যা এটা পরে প্রমাণিত হবে। প্রমাণিত হলে পরে তখন আইনত ব্যবস্থা নেওয়া হবে, তিনি কোথায় যেতে পারবেন, যেতে পারবেন না। আজকে কিন্তু ফরেন মিনিস্টার এই কথাগুলো বলেছে, সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে যে যে এই আমাদের বন্ধু আজিজ যেভাবে বলল, যে সাংবাদিকরা কিন্তু ফরেন মিনিস্টারকে আজকে প্রশ্ন করছিল, এবং ফরেন মিনিস্টার কথাটা বলেছে যে যেহেতু তার বিরুদ্ধে দেশের বাইরে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নাই, তিনি যেতে পারেন। দেখার বিষয় হচ্ছে যে এই যে 6 তারিখে তিনি দুদিকে হাজির হওয়ার কথা, সেখানে তিনি হাজির হন কিনা, কিংবা আপনার কি মনে হয় হাজির হবেন উনি? আপনার কি মনে হয় জলিল ভাই, উনি হাজির হবেন? না, এটা তো আমি বলতে পারবো না যে উনি হাজির হবেন কিনা। আমি বলে দিই হবে না। আজিজ ভাই বলতে পারলে আপনি পারছেন না কেন? আপনি পারেন না, আমি পারি। না না না, আজকে আবার আরেকজন আপনার খুব সম্ভব অ্যাটর্নি জেনারেল, যতটুক আবার মনে হচ্ছে, তিনি বলছেন যে উকিলের মাধ্যমেও তিনি সময় বাড়ানোর জন্য চিন্তা করতে পারেন এবং অ্যাপিল করতে পারেন। মানে উনি সশরীরে তার হাজির হবেন না? না, এটা সশরীরে উনি হাজির হলেন না, কিন্তু সময় তো পেতেই পারেন তিনি। আমি সেটাও চাঞ্চল্যকর মামলা, সেটা কি নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপার ছিল কিনা, বা সেই বিবেচনা করা যেত কিনা? তাহলে তো এই কথাগুলো উঠতো না। না, যদি জাস্টিসের কথা আমরা বলি, যে ধরনের অপরাধের অভিযোগগুলো আছে তাদের বিরুদ্ধে, তাদেরকে সত্যি আমিও একজন এদেশের নাগরিক হিসেবে বলবো যে তাদের ব্যাপারে সরকারের আরো সতর্ক হওয়া দরকার ছিল, যেটা সরকার হয় নাই। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো তো আপনার খুব বড় ধরনের অভিযোগ। এগুলো প্রত্যেকটা সরকারের সময় কিছু কিছু লোক আপনার প্রিভিলেজ পেয়ে থাকে। দুর্নীতিতে আমাদের দেশে নতুন কিছু না। আপনার ওই যে আপনি শফিউল আলম প্রধানের কথা আমাদের একজন আলোচক বলেছেন, ডক্টর আজিজ, তা আমি বলবো দেখেন, তখন আমরা ছাত্র বিশ্ববিদ্যালয়ে, তো ইয়েতে লেখা হলো যে সাবাস জিয়া ভাই, 7 খুন করেও মাফ পাই। এই যে আপনার রাজনৈতিক কারণে
আপনার অনেকগুলো মাফ পেয়ে যায়। আমাদের দেশে প্রশাসন যারা চালায় তারাও ওই যে মোর ক্যাথলিক দেন দা পোপ আছে না, সেটা হয়ে তারা উপযাচক হয়ে অনেকগুলো কাজ করে, যে কাজগুলো করে এবং সেখান থেকে সুবিধাও তারা নেয়। এটা তো অস্বীকার করার উপায় নেই। আজকে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, বিশেষ করে আমলা আছেন, পুলিশ আছেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এগুলো শক্ত হাতে দমন করা দরকার বলে আমি মনে করি। আর আজিজ এই সেনাবাহিনী প্রধান, আপনার স্যাংশনের কথাটা আমি বলবো। জি। আমেরিকা হচ্ছে বাংলাদেশে একটি বৈরী দেশ। আমেরিকা আমার 71 সালে আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা আজকে প্যালেস্টাইনে দেখেন আপনার যেভাবে গণহত্যা হচ্ছে, সেটাকে আমেরিকা সাপোর্ট করতেছে। আপনার অন্যদিকে আপনার ইরানে স্যাংশন দিচ্ছে। এই যে আমেরিকার আপনার বিভিন্ন, আপনার ইউক্রেনে আবার মানবতা চলে যাচ্ছে বলে তারা স্যাংশন দিচ্ছে। তাদের মধ্যে এই যে বিচারিতাটা আছে, দুই ধরনের আপনার দ্বিমুখী আচরণ আছে। আজকে আপনার বাংলাদেশের জলিল ভাই, তাদের আচরণে দ্বিমুখিতা থাকতে পারে বা সেটি তাদের পলিসিগত বিষয়, তাদের, কিন্তু আমার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ সেটির ব্যাপারে কি কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে? না, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আমি মনে করি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং তাদেরকে অ্যাকাউন্টেবল, আমি যেটা বললাম যে এখন তারা যদি আপনার ঘোষণার পরেই দেশ ছেড়ে যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তার আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তাহলে এই ধরনের ব্যবস্থা নেওয়ার মানে কি ইঙ্গিত দেয়? না, এটা তো অবশ্যই তাদেরকে সহায়তা করার জন্য কেউ না কেউ তো আছে। তা না হলে তারা দেশ থেকে এইভাবে যায় কি করে এবং ব্যাংক থেকে টাকা উঠায় কি করে, সেভিংস সার্টিফিকেট কি করে ভাঙায়, এটাকে সময় লেগেছে, কিন্তু তারা তো করেছে। এই বিষয়টা মানে এতে কি বার্তা যায় আসলে পরবর্তীতে কেউ যদি এ ধরনের কাজ করতে চায় তার কাছে কি বার্তাটা যায়, কি মেসেজটা যায় কার কাছে? পরবর্তীতে কেউ যদি এই ধরনের কাজ করতে চায়, প্রশাসনে হোক, উচ্চ পদে হোক, শীর্ষ পদে হোক, যদি অ্যাকশন নেওয়া হয় তাদের বিরুদ্ধে, তাহলে পরে এটা র্যাম্পেন্ট হবে আগামীতে, যে প্রশাসনে যারা থাকবে তারা কাউকে কেয়ার করবে না, দুর্নীতি, তারা মিসইউজ অফ পাওয়ার যেটাকে বলে সেটা করে আজকে বেনজির পুরা গোপালগঞ্জ আপনার কিনে নিয়েছে। এটা তো সম্ভব না। এবং প্রশাসনে উনি যখন ছিলেন সেই সময়ই তিনি করেছেন, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জলিল ভাই, আপনি খেয়াল করেছেন কিনা, আজকে পত্রিকাতেও এসেছে, ওনার যে পাসপোর্টের পরিচয়, উনি সরকারি চাকরিজীবী অথচ বেসরকারি চাকরি, 3 ধরনের পাসপোর্ট করে। তার মানে এই পরিকল্পনাটা অনেক আগে থেকেই, কারণ 2014 সেই সময় ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। অপরাধী তো তার অপরাধ করার জন্য বিভিন্ন পথ, মানে খুব সুদূর প্রসারী পরিকল্পনা যেটিকে বলে। আমি আসবো আবারও একটা বিরতি নিয়ে এসে আমার মনে হয় এই আলোচনায় আমরা যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর হাসনাত আলী, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, এ পর্যায়ে আপনার কাছে যাব। যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এই ধরনের অবস্থায় উত্তরণের পথই বাকি। ধন্যবাদ মজিদ ভাই। আমি একটু ছোট করে আমার ডাক্তার আজিজ ভাইয়ের কয়েকটা প্রশ্নের জবাব একটু দেওয়া দরকার। প্লিজ। সেটি হলো যে আজিজ ভাই বলেছেন কোহিনুর, নুরুল হুদা ইত্যাদি ইত্যাদি, 15 বছর একটি দল ক্ষমতায়, সে যেভাবেই হোক না কেন, 15 বছর কি যথেষ্ট সময় ছিল না এই সমস্ত কোহিনুরদের বিচার করার? আওয়ামী লীগ বেগম খালেদা জিয়ার বিচার করলেন, তারেক রহমানের বিচার করলেন, জোবাইদুর রহমানের বিচার করলেন, অগণিত বিএনপির নেতৃবৃন্দের বিচার করলেন। বিএনপি তো বাধা দেয়নি, বাধা দিতে পারেনি, সেই সব বিএনপি সেটা করতে পারেন এই বেঞ্জিতদের কারণে। একটা বৈধ গণতান্ত্রিক অধিকারও রাজপথে তারা দেখাতে পারেন। এ সমস্ত কথা বলে আজকে বেনজিরের এই অপকর্ম তো ঢাকা যাবে না, কারণ বেনজিরের অপকর্ম বাংলাদেশের ইতিহাসের সকল অপকর্মকে ছাপিয়ে গেছে, এটা হলো বাস্তব কথা। 2 নম্বর কথা, দেখেন রাষ্ট্রের দায় বা সরকারের দায়, আমার জলিল ভাই বলছিলেন, দেখেন মন্ত্রী মহোদয় অনেক কথা বলেন। আমি কয়েকটা যদি প্রশ্ন যদি আমি করি সরকারকে, যে এই যে ব্যাংক থেকে যে 30টা অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা 18 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উত্তোলন হলো, বাংলাদেশ ব্যাংক কি জানতো না এই টাকাগুলো উত্তোলন হচ্ছে? এত হিউজ অ্যামাউন্টের টাকা। তারপরে তার এফডিআর ভাঙা হলো 30 লক্ষ টাকা। তাহলে 30 লক্ষ টাকায় এফডিআর ভাঙলো বেনজির আহমেদ। বাংলাদেশ ব্যাংক কি চেয়ে ঘুমাচ্ছিল? ঘুমানোর তো কথা নয়, তারা জেগে থাকার কথা। তারপরে ওনার ভাটারাতে 4 তলা একটা বাড়ি ছিল বেনজির আহমেদের সাথে, সেই বাড়িটা উনি বিক্রি করলেন।
সেই বাড়ির টাকা কিভাবে হলো, কিভাবে বিক্রি হলো, এটা কি জানতো না? ওই আমার এনবিআর জানতো না যে ট্যাক্স দিচ্ছে কে, কার বাড়ি কে বিক্রি করলো? তারপরে উনি নির্দ্বিধায় বিদেশে চলে গেলেন, এত শত সব অভিযোগ যার বিরুদ্ধে, সেই যাইতে দেওয়া নাকি এখানে একটা পর্দার অন্তরালের যে আপোষ রফা যদি হয়ে থাকে, সেটাকে আপনি কি করে অমূলক বলবেন? মানে এতগুলো সংস্থাকে ফাঁকি দিয়ে একজন বেনজিরের যাওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে কি আমার রাষ্ট্রটাকে শেল্টার দিচ্ছে? যদি প্রশ্নটা যদি আমরা করতে চাই, কেউ যদি আমরা এই জনগণের মালিক হিসাবে, জবাবটা কি? জবাব কিন্তু নেই সরকারের কাছে। তারপর দেন ব্যাংক থেকে ফাঁকা হলো, এবং সবচেয়ে মজার ঘটনা যে এগুলো হওয়ার পাশাপাশি যে ঘটনাগুলো ঘটলো, আজকে অনেকেই বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমানের সময় 7 খুনের আসামি, হ্যাঁ এটা ঘটনা সত্য, সেটিও আমরা সমর্থন করছি না, কিন্তু এটিও তো সত্য যে এরশাদ সাহেব নুরুল আলম সিদ্দিকী 4 খলিফার একজন খলিফাকে উনি মাফ করে দিয়েছিলেন ঝিনাইদহে, সেটিও কিন্তু বাংলাদেশের ইতিহাস। এবং যেগুলা আমাদের লক্ষ্মীপুরের এই যে তাহের হত্যা মামলার যে আসামি, আমাদের মেয়র সাহেবের ছেলে, তাকে যে মাফ করে দিয়েছিলেন একজন রাষ্ট্রপতি, সেটাও কিন্তু ইতিহাস, সেগুলো কিন্তু ইতিহাস সমস্ত। কিন্তু আমরা কোনো খারাপ ইতিহাসকে নজির হিসাবে এই বেনজিরের মতো করে আমরা দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা আমাদের জন্য ঠিক হবে না। কারণ এই 53 বছরের বাংলাদেশে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা একজন দুইজন বেনজিরের জন্য নষ্ট হয়ে যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। আমার ট্যাক্সের টাকা দিয়ে এই বেনজিরদের দুর্নীতির ক্ষতিপূরণ ব্যাংকে দিতে হবে, সেটা বোধহয় কারোর কাছে প্রত্যাশিত হওয়ার কথা নেই। আজকে দেখেন দুঃখ লাগে যে যেই করুক না কেন, যখন অপরাধীরা এবং টাকা পাচারকারীরা বা এই যে শেয়ার মার্কেট লুটপাটকারীরা যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, সেটা কোন সরকার আমার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে, সেই শেয়ার মার্কেট যারা ধ্বংস করলো, যাদের ব্যাপারে পাবলিক পারসেপশন আছে, মানুষ বিশ্বাস করে যে যাদের কারণে তারা নিঃস্ব হয়ে গেছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমার সেই 2000 শোনে যখন খোলা কাগজ বিক্রি হতো মতিঝিল, আমার আজিজ ভাইদের মনে থাকার কথা, জলিল ভাইদের মনে থাকার কথা, কত মানুষ তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। সেই শেয়ার মার্কেটের ধ্বংসকারীরা যখন এখন শেয়ার মার্কেটকে শক্তিশালী করার জন্য উপদেশ দেয়, নসিহত দিয়ে বেড়ান, তখন কিন্তু এই মানুষ হিসেবে, ভোটার হিসেবে আমাদের কষ্ট লাগে। যারা দৃশ্যমান, যাদের জন্য আজকে আমার শেয়ার মার্কেটের তদন্তের উপর আলোর মুখ দেখে না, যাদের কারণে বাংলাদেশ ব্যাংকের টাকা অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে, মুখ দেখা যায় না। অতএব সেটি আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা হলো যে একজন অপরাধীর পরিচয় হলো একজন অপরাধী। অতএব বেনজির আজকে এই দুদকের যে আংশিক তদন্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে বেনজির সাহেবকে যে সমস্ত অপরাধগুলো করেছে, এই অপরাধ বেনজির একা করেছে, এটা বিশ্বাস করতে পারলে ভালো হতো। বেনজির একা শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, বিশ্বাস করতে পারলে খুবই খুশি হতাম। ডক্টর হাসনাত আলী, আমরা যাব। দেখেন হাসনাত ভাই, এই বেনজির সাহেবের অপকর্ম ডাকতে চাচ্ছে এখানে কেউ না, এই আলোচনা কেউ করে নাই। আর বেনজির সাহেব এই ব্যাপারে দ্বিমত নাই। আবেগ অনুভূতির বশবর্তী হয়ে কথা বললে চলবে না। দেশে আইন আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে, সেগুলো একজন মানে সচেতন মানুষ হিসেবে সেটাও মাথায় রাখতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো মামলা হয় নাই। তার বিরুদ্ধে বিদেশ যেতে নিষেধাজ্ঞা ছিল না, তার ব্যাংকে টাকা ওঠানোর কোনো নিষেধাজ্ঞা ছিল না। সুতরাং একটা মানুষ পানিশমেন্ট হওয়ার আগে কিভাবে সে স্বাধীনভাবে তার মতো কাজ করতে পারবে, এখানে এইগুলো কথা আনা মানে একটা ধূম্রজাল সৃষ্টি করে পাবলিক পারসেপশনটা ভিন্ন খাতে নেওয়ার একটা আসলে চিন্তা ভাবনা। আর দেখেন বিচারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন না, বিচারের সদিচ্ছা তো গভর্নমেন্ট আছে দিকেই এগুলো হচ্ছে, গভর্নমেন্টের সদিচ্ছা আছে দিকেই তো হচ্ছে, গভর্নমেন্টও চাচ্ছে এবং হচ্ছেও, এবং আগেও অনেকের এরকম বিচার হয়েছে। দেখেন এখন এই আপনি যে বিচারের কথা বলেন, আগের কাদের হয় না, 2001 সালে থেকে ওই সময়ের 5 বছরের যে বিএনপির কর্মকাণ্ড, তাদের বিভিন্ন পার্সন এবং নেতা কর্মীরা বিভিন্ন, এটা অনেক সময় লাগবে। এটা তো বিচার করতে, বঙ্গবন্ধু হত্যার এক বিচার হইতে কত বছর লাগছে। আপনাদের এই বিচারগুলো হবে, আপনারা যার যার বিচার চাচ্ছেন এগুলো হবে, মানে একটু সময় আরো লাগবে আর কি। দেখেন এই আজিজ ভাই যেটা বললো যে এই বেনজির সাহেবরা পলিটিক্যালি ইনভলভ ছিল, এইটা আমি ওনাদের সাথে একমত, ওনার সাথে একমত না। 2018 সালে 15-14 সালে যে জ্বালাও পোড়াও আন্দোলন, সরকার এই মেশিনারিজ হিসাবে দায়িত্ব পালন করে তাদের জনগণের জানমাল রক্ষা করছে, সরকারের দায়িত্ব পালন করছে। এবং জঙ্গি দমনের ইতিহাস আমি
বেনজির আহমেদের যে যেগুলো ক্রাইম আছে এই পানিশমেন্ট করাপশনের পানিশমেন্ট সে ব্যাপারে আমার দ্বিমত নাই, কিন্তু এই চেয়ারে থেকে তারা অনেক ভালো কাজ করছে এইটাও বুঝতে হবে। আমি তার প্রশংসা সেভাবে যাচ্ছি না, তার পানিশমেন্ট হোক না এটা বলতে চাচ্ছি না, মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি বলছেন মানে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের পেশাদারিত্ব ছিল। আপনি 18 সালে বলেন 14-15 জ্বালাও বলেন জঙ্গি দমন বলেন এগুলোতে তাদের পেশাদারিত্ব ছিল। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে মৃত্যুদণ্ড যেটা খালাসের কথা বলছে, আপনি এটা একটু যদি দেখেন পলিটিক্যালি ইনভলভের কথা বলছে, এই যে আজিজ আহমেদ সাহেবের যে বাইরে যে মৃত্যুদণ্ড সাজা হইলো সে কিন্তু 19 বছর সাজা কাটছে, এবং তাদের ওই সময় মামলাটা তারা বঙ্গবন্ধুর খুনি যারা ফ্রিডম পার্টি তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তাদের যুদ্ধে লিপ্ত ছিল, বঙ্গবন্ধু কাদের যুদ্ধকেও যুদ্ধ করছে। সেই যুদ্ধে ওরা যাদের মার্ডার হয়েছে তারাও শীর্ষ সন্ত্রাসী ছিল, তারা বঙ্গবন্ধুর খুনি ছিল, খুনিদের ছিল। সুতরাং এই জায়গাটায় আসামি করে তখনকার বিএনপির আমলে তাদেরকে এই পানিশমেন্টটা দেওয়া হয়েছে। সুতরাং রাজনৈতিকভাবে বললে সেইটা বিচার বিবেচনায় আনতে হবে। 19 বছর সাজা খাটার পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কয় বছর থাকে জানি না, সেইটা রাষ্ট্রপতি বৈধ আইনের মাধ্যমে তাকে খালাস করছে। এইটা নিয়ে আমরা যেভাবে আলোচনা করি আমরা এইটা বোধহয় সচেতন নাগরিক হিসেবে এটা ঠিক না। দেশ ত্যাগ, টাকা উত্তোলন, এগুলা দেশ ত্যাগ যে এয়ারপোর্ট থেকে ক্রস করছে, যতক্ষণ পর্যন্ত না ইমিগ্রেশন ওই ভদ্রলোকের সম্বন্ধে কোনো অবজেকশন না থাকে দিতে বাধ্য, তারা যাইতে দিতে বাধ্য। সুতরাং এইটা খালি আমরা ফ্লেভার দেওয়ার জন্য গভর্নমেন্টের বিরুদ্ধে বলতে হবে, সমালোচনা করতে হবে, এই কারণেই যদি আমরা খালি বলি এটা ঠিক না। জি, শেষ কথা এই যে জনাব এম এ আজিজ। দেখেন, সমস্যা যত গভীর সমাধান অত সহজে হবে না, কারণ দেশটা মানসিকভাবে আপনার বিকারগ্রস্ত হয়ে গেছে। আপনি দেখেন, ধরেন একটা উদাহরণ দেই, এই সরকারই থাকলো না, অন্য সরকারকে বসায় দিলেন, এই পুলিশ এবং সরকারি দলের যে সারা দেশব্যাপী যে চাঁদাবাজি, এটা দূর করতে পারবেন? কেউ পারবেন না। বাস চলে, মাসোয়ারা ধরা আছে, ব্যাটারি চালিত বন্ধ করতে চাইছে, সবাই এখন বলা শুরু করেছে আমরা মাসে 2000 করে চাঁদা দিই, কে নেই? পুলিশ নেই। আবার যাকে বসায় দিবেন তার যদি দল থাকে, ওই সরকারি দলের কর্মী চেঞ্জ হবে, পুলিশ ঠিকই থাকবে, কোনো ব্যাপার নেই। তো এখন তো সার্জেন্টরা এখন ঘুষ খায় না, জানেন আপনি? কারণ সার্জেন্টকে ঘুষ বৈধ করে দিছে। আপনার গাড়ি পাইলে, মোটরসাইকেল পাইলেই 2000 টাকার নিচে ফাইন নেই, 4000, 5000, কারণ অর্ধেক টাকা তার ফান্ডে চলে যায়। সুতরাং এখন আর ঘুষ খাওয়া লাগে না, বড় করে ফাইন করে দেয়। তো অনেক জিনিস কিন্তু ইনডাইরেক্টলি করা হয়েছে। আমি উদাহরণ আরও অনেক দিতে পারি, যে তারা কারণ বাস একটা আটকায় না, কোনো ফিটনেস নাই, কিচ্ছু নাই, কারণ বাস ওই যে সারা রাস্তা আপনি যান, দেখেন রাস্তায় গাড়ি পার্ক করে রাখতেছে। আপনি প্রাইভেট কার একটা পার্ক করেন, সাথে সাথে ফাইন হবে, কারণ ওগুলো মাসওয়ারা ধরা আছে। তো এই জন্য আমি বলছি যে যেটা ধরেন যে বিভৎস দুর্নীতি, ধরেন বেনজির আহমেদের ইমিগ্রেশন, আমি এই জন্য নিজেকে দিয়ে উদাহরণ দিলাম। আমি জীবনে 1 পয়সাও চুরি করি নাই। আমাকে নিয়ে এত সন্দেহ কেন সরকারের? আমাকে নিয়ে এত সন্দেহ কেন? বেনজিরের ব্যাপারে সন্দেহ হয় না? তা কে জানে না? এয়ারপোর্টে বাংলাদেশে অনেক বড় কথা না, যেটি বলা হচ্ছে যে যেহেতু কাগজে ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো ডকুমেন্ট, এই জন্যই যে এই জায়গায় তো ফাঁক, আইনের ফাঁক দিয়ে তাকে যাতে মাল পানি লয়ে বিদায় হয়ে যেতে পারে, এই সুযোগ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। হোম মিনিস্টার নিজে কইছে, কই আমরা তো জানি না, তার ব্যাপারে জানি না, তার ওয়ারেন্ট এই নেই সেই নেই, গেছে কিনা জানি না। হোম মিনিস্টার আছেন কেন আপনি? অন্য যদি অ্যাকাউন্টেবল সরকার হইতো, অন্য দেশ গণতান্ত্রিক দেশ হলো, এই হোম মিনিস্টার তো এই দায় নিয়ে রিজাইন করতো। যে এত করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সে এরকম দুর্নীতি করে এই অকামগুলি করে ফেলছে, তাকে দেশ থেকে আপোষে ওই আইনের ফাঁক গলায়া বের করে দিল। টাকা পয়সা, আর টাকা যে ব্যাংক থেকে তুলছে যান না, 1 লাখ টাকা তুলতে যান না, কোনো ব্যাংক আপনারা দেয়নি।
50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ভেঙে লয়ে টাকা কি বাংলাদেশি টাকা নিছেন মনে করেন? বাংলাদেশি টাকা নিলে তাকে কয়েকটা বস্তা লাগতো, কয়েকটা ট্রাক লাগতো। সে অবশ্যই ডলার অথবা পাউন্ড করে নিছে অথবা ইউরো করে নিছে, নাইলে বস্তা ছোট হয়েছে। এবং এতগুলো টাকা ওই যে বললো না, আপনি যদি 1 লাখ টাকা জমা দেন, সাথে সাথে অটো সিস্টেমে বাংলাদেশ ব্যাংকে খবর যায় টাকার সোর্স কি। আপনাকে জিজ্ঞাসা তো 1 লাখ টাকা জমা দিতে যান না, জিজ্ঞেস করে। আর ওনার এত টাকা জমা, ফিক্সড ডিপোজিট আছে, ব্যাংক এতগুলো অ্যাকাউন্ট, কেউ জিজ্ঞায় নাই। কারণ যতই বলেন রাষ্ট্রের শীর্ষের সাথে সম্পর্ক, তাকে ঘাটানো যাবে না, এই ডরেই সে এই সুযোগটাই সে ব্যবহার করছে। হ্যাঁ, সুতরাং যদি এই বিচার না হয় তাহলে এই দেশে অবারিত আকারে অন্যায়, অপরাধ এবং দুর্নীতি ঘটতে থাকবে। এটা রোধ করার কারো পক্ষে সম্ভব হবে না। জনাব আব্দুল জলিল ভূঁইয়া, আসলে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজ, এই ব্যাপারে কাউকে ডিফেন্ড করার বা কারো পক্ষে বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কিন্তু সরকারি যোগসাজশের যে প্রসঙ্গটি তুলেছেন বা এটা আমরা অনেক সময় অনেক কথা পলিটিক্যালি মোটিভেটেড ইয়েতে আমরা অনেকগুলি কথা আবার বলবো। এই কথাগুলি বলার সুইপিং কতগুলি কমেন্ট করতে যে অপরাধী কিন্তু পার পেয়ে যায়, কারণ সে একটা রাজনৈতিক জায়গাতে পরে আশ্রয় নিয়ে ফেলে। আপনি ধরেন বেনজির আছে, বেনজিরকে যদি এখন আমি আওয়ামী লীগ বানায় ফেলাই বা বেনজিরকে যদি সরকারের ইয়ে বানায়, কিন্তু তার সে যে চাকরিটা করছে, সেই চাকরি করতে যে তার পাওয়ারটাকে সে মিসইউজ করছে। আপনি জানেন বাংলাদেশের একজন আইজি আপনার কেমন পাওয়ার, সমস্ত পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি তার হাতে। কখনো কখনো সেনাবাহিনী প্রধানের চেয়েও তার পাওয়ার বেশি। তো এই যে আছে, এই পাওয়ারটাকে উনি তার কাজে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, তার পরিবারের স্বার্থে ব্যবহার করেছে। যে জিনিসটা প্রয়োজন, সরকার যে কথাটি বলার চেষ্টা করতেছে বা বলছে যে তারা যেন পার না পায়। আপনি নিজেও বললেন যে জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন। তো এই যে করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা সরকার বলছে, আপনারা এটা দেখেন বিভিন্ন সময় কিন্তু সরকার অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, অনেক মহারথীকে আপনার অ্যাকাউন্টেবল করেছে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এই যে অ্যাকাউন্টেবল করা, একটা পানিশমেন্ট হলে পরে অন্যরা দেখবে যে না, পার পাওয়া যাবে না। এই যে একজন ডিআইজির কথা বলা হলো যে ডিআইজির জেল হয়েছে, আসলে তো হয়েছে। আপনার আমাদের দেশের লয়ের মাইনাস পয়েন্ট হচ্ছে, নেগেটিভ সাইড হচ্ছে, ইট টেকস টাইম। এটা সময় নেয়, বিচারের যে ইয়েটা আছে, বিচার হতে 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 একটা সময় নেয়। এই যে প্রসেসটা, এই প্রসেসের কারণে অনেক সময় অপরাধী পার পেয়ে যায়। অনেক সময় অপরাধী এই যে আইনের কতগুলো লুপহোল আছে, এই লুপহোলের মাধ্য দিয়ে তারা পার পেয়ে যায়। আমি মনে করি বেনজির যে আছে, বেনজির সরকারের যে বর্তমানে স্ট্যান্ড আছে যে এই যে জিরো টলারেন্স, যদি বেনজির এবং তার পরিবার পার পেয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে না, এটা তো ঠিক হলো না, অথবা সরকার তার প্রতি পক্ষপাতিত্ব করেছে। আমরা এখনো পর্যন্ত এই কথাটি বলতে পারি না এই জন্য যে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, অনেক মিডিয়াতে অনেক অভিযোগ এসছে, সরকারেও অভিযোগ দুদক তার বিরুদ্ধে অভিযোগ তৈরি করতেছে, কিন্তু অভিযোগগুলো কিন্তু আপনার সেইভাবে হয় নাই। ফলে এই যে দেশের বাইরে উনি চলে গেলেন, সরকারের যে দুর্বল দিক আমি বলবো, এই যে কথাগুলো আজিজ বলেছে আমাদের বন্ধু, যে এই টাকাগুলি উঠালো, এটা তো মানে কি করে উঠালেন এই টাকাগুলা, সেভিং সার্টিফিকেট কিভাবে ভাঙলেন, 30টা অ্যাকাউন্টস কিভাবে আপনার সে টাকা উঠিয়ে ফেললো, এই বিষয়গুলো আসলে একটা বাংলাদেশ এরকম একটা দেয় যে প্রভাবশালী লোকদের কেউ প্রশ্ন করেন। আপনার কেউ টাকা, আমার মতো একজন ব্যক্তি 50,000 টাকা লোন নিতে গেলে আপনার কাট করে অনেক কিছু পড়াইতে হয়, কিন্তু একজন দুর্নীতিবাদ, ধরেন ওই যে বেসিক ব্যাংকের যে ইয়ে ছিলেন আব্দুল্লাহ বাচ্চু, হ্যাঁ, এই বাচ্চুকে আপনি ধরেন অ্যাকাউন্টেবল করতে কত সময় লাগলো আপনার, অথবা এই শিকদার গ্রুপের লোকদের ধরতে কত সময় লাগলো। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনার, কারণ তারা সমাজের মধ্যে প্রভাবশালী, আর টাকার একটা প্রভাব আছে, এটাকে মানতে হবে।
এটা যে সমাজের বিভিন্ন স্তরে যে পাওয়ারের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঘুষ দিয়ে হোক বা বকশিস দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, তারা এটাকে থামিয়ে রাখে। ফলে আপনার বিচারটা ডিলে হয়ে যায় এবং কখনো কখনো বিচারটা ডিনাইড হয়ে যায়। আপনার এই যে বিচারটা ডিলে হয়ে যায়, ডিনাইড হয়ে যায়, এটাও কিভাবে করা যায়? আমি মনে করি যে বেনজিরের একটি এক্সাম্পলের পানিশমেন্ট হওয়া দরকার। জি, অসংখ্য যদি ধন্যবাদ punishment না আপনাদের হয়- চারজনকে। আমাদেরও সেই প্রত্যাশা, দুর্নীতিবাজ যেই হোক, যত শীর্ষ পদেই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, তাতেই হয়তো সমাজে একটি বার্তা যাবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।